করবে। কাজে পাকিস্তানের একটা বলতে গেলে এখন মরণ সময়। এটা বাংলাদেশে আপনার যারা মানে কয়রকম হবে? আপাতত বেলুচিস্তান তো ভাঙবেই, যদি এই ধরনের জটিল একটা সমীকরণ দাঁড়ায়, বেলুচিস্তান তো ভাঙবেই, মানে বিচ্ছিন্ন হবেই। আর পাশাপাশি অন্য কোনো প্রদেশ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে নাকি? বেলুচিস্তান ভাঙবে, আজাদ পাকিস্তানের অধিকৃত কাশ্মীর ভাঙবে। হুম, হুম, পাকিস্তানের অধিকৃত কাশ্মীর তখন ভারতের জম্মু কাশ্মীর হিসেবে চলে আসবে। পাকিস্তানের ভিতর খাইবার পাখতুনখোয়া ওটা ভাঙবে। তারপরে আফগানরা, মানে পাকিস্তানের যে আফগানরা, তারা যে ওয়াজিরিস্তান ইত্যাদি, পাকিস্তানে এটলিস্ট কমপক্ষে 4টি নতুন দেশের সৃষ্টি হবে। এবং তখন পাকিস্তান বলতে আসলে শুধু পাঞ্জাব রাজ্য, হুম। পাঞ্জাব রাজ্যে পাকিস্তান হবে। তো পাকিস্তান যখন পাঞ্জাব রাজ্যে হবে, আপনি ম্যাপটা যদি দেখেন, তাহলে তখন পাকিস্তান বাংলাদেশের চাইতেও একটা ছোট দেশে পরিণত হবে। এবং হুম। তাদের যে পারমাণবিক শক্তিগুলো, স্থাপনাগুলো, সেগুলো পাঞ্জাবে না। পারমাণবিক স্থাপনাগুলো তাদের হাতছাড়া হয়ে যাবে। তো পাকিস্তানের জন্য যে দিকে তারা তাকিয়ে আছেন ঢাকায়, তাদের জন্য এটা ভয়ঙ্কর দুঃসংবাদ। এবং আপনি দেখবেন যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে পাকিস্তানের যে অ্যাক্টিভিটিস চলছে, আমরা সবাই জানি, সেই অ্যাক্টিভিটিস সীমিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। পাকিস্তানের অবস্থা হবে অনেকটাই আফগানিস্তানের মতো। এবং না, সেটাই আমি হতে তো যাচ্ছে। পাল্টা একটা প্রশ্ন বলি যে তাদের জন্য দুঃসংবাদ হয়তো পাকিস্তানের দিক থেকে, কিন্তু যারা পাকিস্তানের দিকে তাকিয়েছে, তারা তাকিয়ে আছে, তারা তো একটা প্যারালালি ওদিকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তান, মোটামুটি এই একটা সরল রেখা দাঁড় করিয়ে তারা মানে নতুন শক্তিতে বলীয়ান হচ্ছে। তো পাকিস্তান ভাঙলে তো তারা তাদের জন্য আরো অনেক শক্তি আছে। না, পাকিস্তান যখন ভেঙে যাবে, আমি যে পাকিস্তান যদি ইরানকে হামলা করে, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিল, তখন হুম। চীন চীন ভারতের সাথে চলে আসবে। কারণ চীন তো তখন পাকিস্তানকে পক্ষ দিবে না। কারণ ওই বালুচিস্তানে চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে, বিপুল ইনভেস্টমেন্ট। এবং বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ বিশাল। তখন চীন এই এইখান থেকে বের হয়ে চীন একদিকে ইরানের সঙ্গে তো হাত মিলানোই আছে, ভারতের সঙ্গে হাত মিলাবে। কাজে এই যে যারা বাংলাদেশে ভাবছেন যে পাকিস্তান, চীন, তুরস্ক, এই পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যাবে আগামী 2 সপ্তাহের মধ্যে। চীন ভারতের সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমেরিকা পাকিস্তানের সাথে থাকবে। ইরান তো ভারতের সাথে আছেই। পাশাপাশি তখন পুরো যে বিষয়টা, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এরই মাঝে এই যুদ্ধের কারণে অনেক দুর্বল হয়ে গেছে। এবং যেটা শুরুতে বললাম, যে এখন পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েল নেই। মার্কিন যুক্তরাষ্ট্রকে একা যুদ্ধ করতে হবে। তার মানে ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সহযোগী শক্তি, সেটাই পাকিস্তান। যুদ্ধ কিন্তু বি- কিন্তু ভূ রাজনীতি তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে। ইসরায়েল যে আবার কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে জোট বাঁধবে না এবং একসাথে জোট হয়ে ইরানের উপর হামলা করবে না, তারও কোনো গ্যারান্টি নেই। এবং আপনি বলছিলেন এটি আপনার হিসাবের জায়গা থেকে যে আগামী 2 বছর এই যুদ্ধ চলতে পারে। আহ আমরা যেমন হঠাৎ করে একটা আশা দেখছিলাম যে যুদ্ধ বিরতি হোক বা যুদ্ধ শেষ হোক, সেটি খুব সন্ধিক্ষণে একটা চুক্তি হতে যাচ্ছে। চুক্তি হয়ে যাওয়ার পরেও সেটি কার্যকর হলো না, মানে সবকিছুই মিরাকল ঠিক নয়, মানে আমরা এটি কি বলতে পারি, মানে কোনো সমীকরণ দাঁড় করানো যাচ্ছে না। না, এই যুদ্ধ বিরতিটা ছিল পাকিস্তানের একটা ভাওতাবাজি। হুম। পাকিস্তান কোন রকমে ভাওতাবাজি করে যুদ্ধ বিরতির নামে এই সৌদি আরব থেকে, মধ্যপ্রাচ্য থেকে কয়েকশো মিলিয়ন ডলার কামানো। এবং পাকিস্তান কোন রকম, এটাকে বাংলায় আমরা বলি গোঁজামিল। কিন্তু এই যুদ্ধ বিরতি প্রক্রিয়াতে তো ইসরায়েলকে রাখা হয়নি, ইসরায়েলকে বাইরে রাখা হয়েছে। এবং দেখুন, ইসরায়েল কিন্তু এখন আপনার লেবাননে হামলা বন্ধ করে দিয়েছে। তার মানে হিজবুল্লাহ আর ইসরায়েলে হামলা করবে না। আপনি হুম, যেটা হুম। বলছেন যে অনেক অনেক চেঞ্জ হয় প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা এখন চেঞ্জ হবে না, যেহেতু ইসরায়েলের সঙ্গে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তানের কারণে। এখন ইসরায়েল সেখানে দর্শকের সারিতে থাকবে। এবং ইসরায়েল যদি লেবাননে হামলা না করে, ইরানে হামলা না করে, ইরান ইসরায়েলে কোনো কিছু করবে না, কোনো হামলা করবে না। কাজেই এখন ইরানের টার্গেট সৌদি আরব, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং জর্ডান, এগুলো হয়ে যাবে। এবং খুব তাড়াতাড়ি পাকিস্তান একটা মিসাইল যদি ছুড়ে মারে হুতি বিদ্রোহীদের প্রতি বা ইরানে, তাহলেই পাকিস্তানে আপনি দেখবেন যে ইরানের মিসাইল বৃষ্টি হবে। কাজেই যারা পাকিস্তান প্রেমী বাংলাদেশে, তাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। এবং
আরেকটা জিনিস এখানে আপনাকে আমি যোগ করতে চাচ্ছি, যে আমাদের আহ, প্রধানমন্ত্রী তো কিছুদিন আগে মালয়েশিয়া গেলেন, এরপর চীন সফরে গেলেন। কি নিয়ে এসছেন এরই মধ্যে আমরা বুঝে গেছি। তো আমরা শুনেছি, আপনিও শুনেছেন, গণমাধ্যমে এসছে যে তিনি সৌদি বাদশার আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন। হুম হুম। তো অনেকের মনে তো একটা প্রত্যাশা আছে সৌদি আরব থেকে বিশাল প্রাপ্তি হবে। সৌদি আরবে উনি গেলে একটু ওমরা হজ পালন করতে পারবেন। সৌদি বাদশাহ নিজে যখন যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন আমাদের প্রধানমন্ত্রী গেলে ওনাকে সর্বোচ্চ 15 মিনিট সময় দিবেন, আরো কম, একটা সৌজন্য সাক্ষাৎকার। তারপরে ওই ওমরা পালনের জন্য রাজকীয় যত সহযোগিতা গেলে সেটাই দিবেন। কিন্তু বাংলাদেশের জন্য উনি কিছু নিয়ে আসবেন না। আরো সহজ কথায়, সরকার এখন টাকা পাবে না কোনো কাজ থেকে। আপনাকে আগেও বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামী চুক্তি থাকলে চীন কোনো টাকা দিবে না। দ্বিতীয় আরেকটা ডাইমেনশন দেখুন, খুব নাটকীয়, যে চীনের রাষ্ট্রদূত ঢাকায় যিনি, তিনি বলেছেন এরই মধ্যে চীন বাংলাদেশ করিডোরের কাজ শুরু হয়ে গেছে। তার মানে তারা কুনমিং থেকে মিয়ানমারে এই করিডোরটা শুরু করে দিয়েছে। বাংলাদেশের পোর্শনটা তো এখনো শুরু হয়নি। এটাও কিন্তু আমেরিকার জন্য আর একটা বাজে বার্তা, যে আমেরিকা করিডোর পাইনি, কিন্তু সেই করিডোর চীন এগিয়ে নিয়ে আসছে। তার মানে সব মিলিয়ে আমাদের যে সরকার বা বাংলাদেশ, আমরা অচিরেই, চীন আমাদেরকে টাকা দিবে না, আবারও বলছি। মালয়েশিয়া তো আমাদের শ্রমিক ফেরত দিয়েছে সফরের পরে, এটা, এবং সৌদি আরবে কিছু হচ্ছে না, আমরা টাকা পাবো না। দ্বিতীয় হলো যে চীন তাদের যে কুনমিং মিয়ানমার বর্ডার, সেটা কাজ করিডোর, করিডোরের কাজ শুরু করে, এবং রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন যে চীন বাংলাদেশ করিডোরের কাজ শুরু হয়ে গেছে, চলছে। কাজেই কিন্তু এই বাংলাদেশের পরিস্থিতি, সেই চুক্তিটা এখনো, সেটা তো তাদের প্রস্তাব ছিল, এই করিডোরের তো চীনের পক্ষ থেকে মানে প্রস্তাব ছিল, বাংলাদেশ তো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। দেখুন, বাংলাদেশ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানিয়েছে কি জানায়নি সে তো আমরা জানি না। তাহলে হলে যে চীনের রাষ্ট্রদূত তো অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন যে চীন বাংলাদেশ করিডোরের কাজ চলছে। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তো এই ব্যাপারে কিছু বলেনি। আর আমাদের দেশে এখন এই ইউনূস জমানা থেকে আপনি জানেন যে গোপনে চুক্তি হওয়ার যে একটা প্রবণতা শুরু হয়েছে, যে হম হম গোলামী হম। চুক্তি থেকে শুরু করে, সে গোলামী চুক্তি তো বিএনপি জামাতের সম্মতি ছিল, এখন তো এটা দিবালোকের মতো স্পষ্ট। কাজেই আমরা যা জানি বা আমাদেরকে যা জানানো হয়, তার পিছনে অন্য কিছু ঘটেছে কিনা আমরা তো জানি না। কারণ চীনের রাষ্ট্রদূত তো সরাসরি ঘোষণা দিয়েছেন করিডোর হচ্ছে। তাহলে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা দেওয়া উচিত ছিল, বিবৃতি, যে না, এরকম কোন করিডোরের এখনো আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়নি। আর একটা জিনিস হলো যে চীন একটা পরাশক্তি। আপনি চীনের কাছে গেছেন টাকা চাওয়ার জন্য, এবং করিডোর নিয়ে কি বলেছেন আমরা তো শুনিনি। কিন্তু চীন কিন্তু বোকা রাষ্ট্র না, চীন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। চীন যখন বলেছে করিডোরের কাজ শুরু হয়ে গেছে, কোনো কিছু ছাড়াই চীন এটা বলেছে, বা চীনের রাষ্ট্রদূত ঢাকায় বলেছেন এটা কোনোভাবেই সম্ভব না, এখানে চীনের করিডোরের কাজ শুরু হয়ে গেছে। তার মানে বাংলাদেশ একটা চূড়ান্ত রকমের একটা কূটনৈতিক ঝামেলার মধ্যে পড়ে গেছে। সেই কূটনৈতিক ঝামেলা, তো একদিকে আপনি জানেন ভারতের সঙ্গে আমাদের একেবারেই সম্পর্ক নাই, এবং পাকিস্তানের সাথে যে সম্পর্কটা চলছিল সেটা বললাম, পাকিস্তান এখন নিজে বিপদে পড়তে যাচ্ছে। চীন টাকা দিবে না, মালয়েশিয়া শ্রমিক ফেরত পাঠাচ্ছে, আমরা পাঠিয়ে গেছিলাম শ্রমিক পাঠাতে, ওরা শ্রমিক ফেরত পাঠাচ্ছে। এবং সৌদি আরবে ওমরা করতে যাবেন প্রধানমন্ত্রী, এর বাইরে কিছুই না। সব মিলিয়ে এই সরকার অবশ্যই একটা নাজেহাল অবস্থায় আছে। এবং আপনি যদি খুব লক্ষ্য করে থাকেন একটা আহ, গুরুত্বপূর্ণ বিষয়, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে হুমায়ুন কবির, যিনি হম দুই হম সপ্তাহ আগে বেশ ভোকাল ছিলেন, অনেক সবকিছুতে কথা বলছিলেন, উনি কিন্তু হঠাৎ করে চুপ হয়ে গেছেন। হম ওনাকে হম। আর কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না, এখানে সামা অব্যাহত কথা বলছেন। তার মানে হয়তো প্রধানমন্ত্রী নিজেও উপলব্ধি করতে পেরেছেন যে এই ইনার কারণে অলরেডি অনেক ঝামেলা হয়ে গেছে, কিন্তু ঝামেলা তো অনেক পাকিয়ে গেছে, এটা থেকে বের হয়ে আসা অনেক ডিফিকাল্ট। এবং তার পাশাপাশি সরকারের জন্য যেটা চ্যালেঞ্জ, সেটা আমরা তো বলছি যে ওনারা আগে বলেছিলেন যে হাসিনাকে আসতে দিবেন না। এখন তো হাসিনা ঠেকাও আন্দোলনই শুরু হয়ে যাচ্ছে বা হয়েছে। তো এটাও একটা সমস্যা। সরকার দুর্বল হয়ে গেছে, পাকিস্তানও দুর্বল হয়ে যাবে আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যে।
এদিকে চীন ভারত এক অক্ষে চলে আসবে, পাকিস্তান ইরানে হামলা করলে সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা যে বলেছেন দেশে ফিরবেন, সেই পথটা তো একেবারেই পরিষ্কার হয়ে যাবে। কারণ একটি অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত বা নাস্তানাবুদ একটি সরকার, যে সেই সরকারের পক্ষে আসলে এখন আর শেখ হাসিনার দিকে মনোযোগ দেওয়ার সময় থাকবে না। সামনে ওনাদের জন্য যে কঠিন সময় আসছে এবং এসে গেছে দরজার কাছে, সেটা ওনারা হয়তো উপলব্ধি করছেন বা করছেন না। কিন্তু যেটা ওনাদের প্রত্যাশা ছিল যে পাকিস্তান একটি হুম, শক্তিশালী, পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করবেন ইত্যাদি ছিল, সেই স্বপ্ন শেষ। এখন চীন ভারত এক অক্ষে চলে আসা, জাস্ট পাকিস্তান একটা মিসাইল ইরানের দিকে মারবে তারপরই। এবং সব মিলিয়ে আপনি যদি দেখেন এখন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের রাস্তাটাও উন্মুক্ত হচ্ছে, এবং তারা যা ভাবছেন যে ওনাকে ধরবেন, ফাঁসি দিবেন, এগুলো কিছু আর হবে না। মানে একটা সরকার যখন দুর্বল হয়ে যায় ভয়ঙ্কর ভাবে, দুর্বল হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনি এই মাত্র বললেন যে চুক্তি হয়েছে কিনা করিডোর, জানি না তো, সমঝোতা বা এরকম, কিন্তু আসলে তো হুম, চীনের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন যে করিডোরের কাজ চলছে। তেমনি ভাবে শেখ হাসিনার ব্যাপারে যে ওনারা নার্ভাস, ওনারা যে আসলে নার্ভাস তো না, আতঙ্কিত, সেটা তো আর বুঝতে কোনো বাকি নাই, সবাই বুঝছে। তো সব মিলিয়ে এখন গভর্নমেন্টের সামনে একের পর এক চ্যালেঞ্জ আসবে, এবং এক একটা করে যে সমস্যাগুলো এখন খুলবে, এবং শেষ তক কি হবে জানি না। তবে সরকার যে প্ল্যান করেছিল যে আমরা ভারত বিরোধিতা করব, আমরা ভারত বিরোধী হব, এবং যে কিছু লোক রাস্তায় লাফাচ্ছিল এবং কিছু আহ, অবসরপ্রাপ্ত সামরিক অফিসার বলছিল ভারতের সাথে ব্যবসা নয়, পাকিস্তানের সাথে ব্যবসা ইত্যাদি, সেই পাকিস্তান প্রীতি সেই ইত্যাদি সব কিছুর কারণে শেষ পরিণতি এখন যেটা হতে যাচ্ছে, এখন আমাদের অবস্থাটা হবে এমন যে শেষ পর্যন্ত আমাদেরকে কে উদ্ধার করবে জানি না, আমাদেরকে বলতে বাংলাদেশের এই সরকারকে। কিন্তু শেখ হাসিনা চলে আসলে ওটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। চীন ভারত এক অক্ষে চলে আসলে এটাকে আর থামানোর ক্ষমতা আমেরিকার নাই। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যে আমি ধরে নিলাম যে আপনি যেই সমীকরণগুলো দাঁড় করাচ্ছেন, চীন ভারত এক পক্ষে চলে আসবে। চীন ভারত এক পক্ষে চলে আসা মানে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা থেকে আহ, বর্তমান বিএনপি সরকার হয়তো দুর্বল হলো, কিন্তু এই অঞ্চলের তো অন্যতম বৃহৎ শক্তি চীন। সে চীনের দিকেই তো বিএনপি সরকার ঝুঁকে পড়েছে, বা ভারতের বিপরীতে মোটামুটি একটা অবস্থানে ছিল, এটা মোটামুটি স্পষ্ট, অনেকে বলছেন। তো সেই জায়গায় যদি ভারত চীন এক পক্ষে চলে আসে, তাহলে চীনই তো এই সরকারের জন্য বড় শক্তি। কেন আমরা ধরে নেব যে সেক্ষেত্রে ভারতের প্রভাবটাই বেশি কাজ করবে, এবং সেজন্য শেখ হাসিনার পথটা বেশি সহজ হবে ফিরে আসার ক্ষেত্রে? দেখুন, চীন ভারত এক অক্ষে আসলে তখন তাদের মিউচুয়াল ইন্টারেস্ট, হুম, এমন না যে চীনের পারপাসটাই সার্ভ হবে, মিউচুয়াল ইন্টারেস্ট দুই দেশের পারপাস সার্ভ হবে। সেখানে বাংলাদেশ কোথায়, বিএনপি কোথায়? চীন তো বলবে না ভারতকে যে বিএনপি কে রক্ষা করো, কখনোই বলবে না। চীন ভারত এককক্ষে যাবে আমেরিকা ঠেকানোর জন্য। আর হুম, বর্তমানে যে সরকারটা বাংলাদেশে বসা আছে সেটা প্রো আমেরিকান, সেটা কিন্তু চীন জানে। যে আপনি যে ট্রেড হুম, এগ্রিমেন্ট বা গোলামি চুক্তি করেছেন, আপনি তো মানে একেবারে চীনের, সরি, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করেছেন আমাদের সংসদের দক্ষিণ প্লাজায়। বাংলাদেশের সংসদে একটা ককাস, আমেরিকান ককাস তৈরি করেছেন, মানে হুম, আমেরিকার পক্ষে লবিস্ট নিয়োগ করেছেন। সব মিলিয়ে হুম, আমরা তো আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। আমরা কিন্তু নিরপেক্ষ নই। আপনি যেটা বলছেন চীনের দিকে ঝুঁকবে, ঝোঁকার কোনো সুযোগ নাই। কারণ আমরা নিজেদেরকে খুব উৎসাহী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বা গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। কাজে এই অবস্থা থেকে বের হয়ে আসলে চীন কেন, মার্কিন বিরোধী কোনো ব্লকই আপনাকে সহযোগিতা করবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নও করবে না, ব্রিটেনও করবে না। এই সরকারের সবচেয়ে বড় যে সমস্যা, তারা এখন অস্তিত্ব সংকটে। মানে তাদের তো পরিচয় হলো তারা প্রো আমেরিকান রাজনৈতিক দল। বেরিয়ে বা আসলো, প্রো আমেরিকান জায়গা থেকে বেরিয়ে এলো বর্তমান সরকার। তারা চীনের চীনের প্রতিও তো এক ধরনের ঝোঁক রয়েছে। আহ সেই জায়গা থেকে তারা স্ট্যান্ড পরিবর্তন করলো, সমস্যা কি? তারা প্রো আমেরিকান থেকে বের হয়ে আসেন নাই। আমি তো বললাম যে চীনে আপনি গেছেন,
আর তখনই বাংলাদেশের সংসদে দক্ষিণ প্লাজায় হুম হুম হুম। আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। যখন প্রধানমন্ত্রী গেছেন চীনে, ঠিক সেই মুহূর্তেই সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছেন। চীনকে কি বার্তা দিলেন আপনি? আপনি এটাই বার্তা দিলেন যে আমরা আমেরিকার, আর আমেরিকা আমাদের। ওই হ্যাঁ, প্রেক্ষাপটে মানে এই যে পাশাপাশি এই যে পাশা আপনি ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো এই বার্তাও দিল যে আমরা ভারতমুখী নই, আমরা চীনমুখী। তাতে চীন চীন চীনমুখী কখনোই চীন গ্রহণ করবে না। আপনি ভারতমুখী নন, ঠিক আছে, কিন্তু আপনি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছেন। চীনের বড় শত্রু আমেরিকা, ভারত নয়। কাজেই আপনি যে চায়না গেলেন যে আশা নিয়ে, প্রত্যাশা, সেটাকে তো পেছন থেকে ছুরি মেরে দেওয়া হয়েছে ওই সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটা করে। অনুষ্ঠানটার আয়োজক কারা ছিল আমরা সবাই হুম। জানি, এবং সেই অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছেন সেটাও জানি। কিন্তু খুব সুপরিকল্পিত ভাবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে এটা, যে যখনই বিএনপি সরকার চেষ্টা করেছে চীনে একটা সম্পর্ক স্থাপনের, তখন এখানে তাদের যারা ক্রীড়ক আছে তাদেরকে দিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে দিল যাতে চীনের কাছে আপনার আর কোনো পাতা থাকবে না। কিন্তু উনি ঘোষণা দিয়েছেন কাজ চলছে। তার মানে আসলে কি হচ্ছে? আমরা তো অনেক কিছুই জানতাম না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 9 ফেব্রুয়ারি যে চুক্তি হলো বাণিজ্য গোপনে, এটা তো আমরা জানতাম না, অনেক পরে জেনেছি। বা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করার পর ওই দিন পোর্টগুলো দিয়ে দিল ইউনুস। তো আসলে এই সরকার কি করছে? চীনের দিকে ঝুঁকছে, না আমেরিকার দিকে ঝুঁকছে, নাকি পাকিস্তানের দিকে ঝুঁকছে, নাকি কারো দিকেও ঝুঁকতে পারছে না? এই যখন পরিস্থিতি, তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আপনি উদযাপন করলেন আমেরিকাকে খুশি করার জন্য, তখনই চীনের রাষ্ট্রদূত বলে দিল করিডোরের কাজ চলছে। তো আমি তো নিশ্চিত আপনিও জানেন, আজকেই বা আগামীকালকেই ওয়াশিংটন জানতে চাইবে যে হোয়াট ইজ হ্যাপেনিং। এটাই স্বাভাবিক। সরকারকে একটা বিবৃতি দিতে হবে। বিবৃতি দিলে চীন বিমুখ হবে, বিবৃতি না দিলে আমেরিকা বিমুখ হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বলে একটি পত্রিকা দাবি করছে, মানে যে পত্রিকাটা আসলে ভীষণভাবে বিতর্কিত, যে তিনি ভারতে যাবেন না, তিনি সৌদি আরব যাবেন। তো সৌদি আরব আপনি যাচ্ছেন মানে এমন এক সময় যখন সৌদি বাদশার দম ফেলার ফুরসত নেই, সে ইরান নিয়ে ব্যস্ত। সৌদি বাদশাহ এখন পাকিস্তানের সঙ্গে মিটিং করছে সহযোগিতার জন্য, সেই সময় আপনি যাবেন। তো সৌদি বাদশাহ হয়তো 5 মিনিটের জন্য একটা সৌজন্য সাক্ষাৎকার করে বলবে যে আপনি এসেছেন, ওমরা পালন করুন। তো ওমরা পালন করতে যাচ্ছি, কোনো প্রাপ্তি হবে না। মালয়েশিয়া আমরা গেলাম, ঢাকঢোল পিটালো, বন্ধুর জাদু, এমন জাদু যে 2,53,000 বাংলাদেশিকে মালয়েশিয়া ফেরত দিয়ে দিচ্ছে। তো আপনি তো আসলে হয়তো উপলব্ধি করতে পারছেন না সরকার প্রধান হিসেবে যে আসলে কি ঘটছে। পাশাপাশি আমরা তো কট্টর ভারত বিরোধী অবস্থান নিয়েছি, অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি সবচেয়ে বেশি ভারত বিরোধী হিসাবে কথাবার্তা বলছিলেন, হুমায়ুন কবির, ওনাকে কিন্তু চুপ করিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন ধরে। আপনি এটা লক্ষ্য করবেন। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা একমাত্র শামা আহমেদ বলছেন। সব মিলিয়ে এই সরকারের জন্য একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। হয়তো আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে পাকিস্তান হুতি বিদ্রোহীদের উপর, এমনকি ইরানে হামলা চালাতে বাধ্য, যেহেতু পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে কয়েকশো মিলিয়ন ডলার নিয়েছে এই প্রতিশ্রুতি দিয়ে যে তোমাদের আর পারমাণবিক শক্তি অর্জনের প্রয়োজন নেই, আমরাই আছি। তো পাকিস্তান যখন ইরানে হামলা করে ফেলবে, এবং করবে 48 ঘন্টার মধ্যেই, তখন কিন্তু ইরান পাকিস্তানের উপর মিসাইল বৃষ্টি করবে। মিসাইল বৃষ্টি করে পাকিস্তানকে একদম নাস্তানাবুদ করে দিবে। আপনি জানেন বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে, যদিও সেটা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না, কিন্তু করেছে।
ইরান যখন হামলা করবে তখন দেখবেন খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, ওরা বলবে আমরা ভারতের সাথে যাচ্ছি, মানে সব মিলিয়ে একটা ভীষণ বাজে অবস্থায় যাচ্ছে পাকিস্তান। অন্যদিকে আমরা যারা বাংলাদেশের নব্য মার্কিন মিত্র, আমরা ভাবছি যে আমরা আমেরিকার সাথে আছি, আর কোনো সমস্যা নাই। তো একটু তাকিয়ে দেখুন মধ্যপ্রাচ্যে যে আমেরিকার অরিজিনাল আসল মিত্র ইসরায়েল, সেই ইসরায়েলকে আমেরিকা ইরানের সাথে চুক্তি করার সময়, কথিত শান্তি চুক্তির সময় কিন্তু ইসরায়েলকে বাদ দিয়ে দিয়েছে। যার ফলে এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা করছে, ইরানে হামলা করছে, দুঃখিত, তখন ইসরায়েল নিশ্চুপ। এমনকি ইসরায়েল লেবাননেও হামলা বন্ধ করে দিয়েছে। তো ইসরায়েলের মতো দেশ যদি আমেরিকার আস্থাভাজন না হয় বা এখন আর আস্থায় না থাকে, বা ইসরায়েল যদি আমেরিকাকে বিশ্বাস না করে, তো আপনি কোথাকার কোন নব্য আমেরিকান বন্ধু, আপনার জন্য আমেরিকা কিচ্ছু করবে না। আর আপনাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে জিওপলিটিক্যাল ভূ রাজনৈতিক ষড়যন্ত্রে। এখন আপনি, আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমাদের অবস্থা হবে শ্যাম রাখি না কুল রাখি। আপনি বলছেন চীনে গেছেন, করিডোর আলোচনা করেছেন, আর চীনের রাষ্ট্রদূত বলছে করিডোরের কাজ চলছে। কিন্তু এই অবস্থায় শেখ হাসিনা যে ডিসেম্বরে আসার ঘোষণা দিলেন, আপনার মনে হয় উনার প্রধান সমর্থক কারা? আর মানে জিওপলিটিক্যাল যে সিচুয়েশনের কথা বললেন, তাতে তো বাংলাদেশ একরকমের, হয়তো বাংলাদেশকে একরকমের মানে বড় পরাশক্তিগুলো, এমনকি আঞ্চলিক পরাশক্তিগুলোর কিছুদিন ভুলে বসে থাকতে হবে। কারণ মানে ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ যেভাবে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে, এমনকি হামলার মুখোমুখি হওয়ার মাধ্যমে, সেখানে তো আসলে এই প্রসঙ্গটা একরকমের মানে ভুলে যাওয়া ছাড়া পরাশক্তিগুলোর আমি কোনো গতি দেখি না। তখন আমাদের প্রধানমন্ত্রী কার পরামর্শ অনুসরণ করে চলছেন? কারণ নানা জনের পরামর্শ নিয়ে তো তিনি দেশে ফিরেছেন। আর শেখ হাসিনা কোন সমর্থনের প্রত্যাশায় ডিসেম্বরে ফিরবেন বলে ভাবছেন? দেখুন, যে আমরা আসলে আমাদের এই সরকার খুব উদ্ভ্রান্ত একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উদ্ভ্রান্ত তারা আসলে। পাকিস্তান যদি ইরানে হামলা করে, আপনি তো এটা নিজেও জানেন যে তাৎক্ষণিকভাবে চীন ভারতের সাথে গভীরভাবে মিশে যাবে ভূ রাজনৈতিক খেলায়। ভারত চীন যখন একখানে হয়ে যাবে, তখন আমেরিকা এখানে কিছু করতে পারবে না। আর যেই পাকিস্তানকে কিছু লোক ইমাম মেনে বসেছিল, ইমাম, সেই পাকিস্তান তো এখন আপনি দেখবেন যে আগামী 48 ঘন্টার মধ্যে খুব বাজে একটা পরিস্থিতিতে পড়বে। এই জন্যে যে পাকিস্তান যদি ইরানে হামলা করে, তাহলে পাকিস্তান নিশ্চিতভাবে আক্রান্ত হবে ইরানের দ্বারা। আর পাকিস্তান যদি এখন ইরানে হামলা না করে, তাহলে পুরো জিসিসি দেশগুলো, মানে গালফ কান্ট্রিজ যারা আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, এমন কি জর্ডান, এরা সবাই পাকিস্তানের বিরুদ্ধে চলে যাবে, বিশ্বাসঘাতক। এবং তখন সৌদি আরবে যে প্রায় 20 লাখ পাকিস্তানি, এদেরকে বহিষ্কার করে দেবে সৌদি আরব। তো পাকিস্তানের জন্য মরণ দশা চলে এসছে। সেটা তো যারা এখানে ইমাম মেনে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের পিছনে, তারা জানেন না যে তাদের ইমাম এখন এমন এক পরিস্থিতিতে যে সে যেদিকেই যাবে সেদিকেই বিপদ। এবং সেই ইমামকে মেনে আপনি পাকিস্তানকে ভেবেছিলেন, পাকিস্তান আছে, আমেরিকা আছে, তো পাকিস্তানের পরিস্থিতি বলেছি। আর আমেরিকার কথা তো বললাম, স্বার্থের জন্য আমেরিকা ইসরায়েলকেও ছুঁড়ে ফেলেছে, মানে ডোনাল্ড ট্রাম্প। সেখানে আমাদের বাংলাদেশ বা বিএনপি সরকার কি? এই সমস্ত ঘটনাপঞ্জি যা এখন ঘটছে, সেটা আসলে অন্ততপক্ষে 2 মাস আগে থেকে ভারতের নীতি নির্ধারকরা জানে, শেখ হাসিনাও জানেন। আর জানেন বলেই তিনি বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যে আসবেন। তিনি কিন্তু ডিসেম্বরে আসবেন বলেননি, অ্যারাউন্ড ডিসেম্বর, ডিসেম্বরের মধ্যে, শব্দটা এক্স্যাক্টলি এটা ছিল। এবং আপনি লক্ষ্য করুন যে এই সর্বশেষ যে উনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন, এরপর উনি আর কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, কারণ উনি হয়তো নতুন কোনো স্ট্র্যাটেজি আর প্রকাশ করতে চাচ্ছেন না।
যে ওই রয়টার্সকে সাক্ষাৎকারটা দিয়ে উনি যাদেরকে নার্ভাস করা দরকার ছিল তাদেরকে করে দিয়েছেন। এখন দেখবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আর নতুন নতুন কিছু মামলাও হবে, কারণ শেখ হাসিনা ঠেকাও। আপনি শেখ হাসিনা ঠেকাও করছেন কার শক্তিতে? মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিতে না পাকিস্তানের শক্তিতে? কেউ আপনার সাথে থাকবে না। এখন গোটা বিশ্ব এবং ইরান যুদ্ধ অন্তত পক্ষে 2 বছর চলবে। এই অবস্থায় দেশে টাকা নেই, অর্থনীতির অবস্থা খুব খারাপ। মানে আপনি বাংলাদেশে যে টাকা ছাপাচ্ছেন সেটা তো কোনো ভালো খবর না। আমাদের টাকার মানও তো পড়ে যাচ্ছে ক্রমশ। তো টাকা ছেপে আপনি কতক্ষণ দেশ চালাবেন? বিদেশি কোনো টাকা আসবে না, বিনিয়োগ আসবে না। আর চীন এমন একটা কৌশলী দেশ, চীন আপনাকে এখন ঠেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যেটার জন্য এই রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন যে করিডোরের কাজ শুরু হয়ে গেছে। কাজেই এখন আপনি চীন রাখবেন না আমেরিকা রাখবেন? আপনি তো আসলে এমন ভাবে গত 5 মাসে বা ইউনুস জমানায় পুরো, আসলে তো এটা ইউনুসেরই ধারাবাহিকতা, তো 2 বছর যেভাবে চলেছেন সেটা খুব ভুল পথ ছিল। আপনি সবাইকে খেপিয়ে আপনি ভেবেছেন আমেরিকার পাকিস্তান থাকলেই হলো, তো পাকিস্তান তো শেষ। পাকিস্তান এখন অন্য কিছুতে দিকে যাচ্ছে। 48 ঘন্টা পর সবাই জানবে। আমেরিকা আপনাকে সময় দিবে না, আমেরিকা ব্যস্ত এখন ইরান যুদ্ধ নিয়ে। সব তাহলে মিলিয়ে এটা তো আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা জটিল পরিস্থিতি বটেই, কিন্তু দেশে শেখ হাসিনার এই আসবার ঘোষণাটা তারেক রহমান এবং তারেক রহমানের যে বিরোধী রাজনৈতিক শিবির, অন্তত সংসদে, মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, যারা মানে একটা তো মানে খাতায় কলমে কাগজে কলমে অন্তত যারা বিরোধী দল, তাদের মধ্যে বরং আরো একটা শক্তপোক্ত জুলাই ঐক্য গড়ে উঠলো কিনা? কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন যে যত কলাম লেখা হচ্ছে প্রথম আলো থেকে ফেসবুকে, সব বিশ্লেষণে এক কথা যে জুলাই ঐক্য সমুন্নত রাখতে হবে শেখ হাসিনাকে ঠেকাতে হলে। শেখ হাসিনার এই ঘোষণা আসলে সেই জুলাই ঐক্যকে সমুন্নত রাখতে বা আরো বেশি দৃঢ় করতে একটা বড় ধরনের ভূমিকা রাখবে। সেই ঐক্যের মুখে শেখ হাসিনা ফিরতে পারবেন না, এমন একটা পরিস্থিতি তৈরি হওয়া সম্ভব হবে কিনা ওই ডিসেম্বরের মধ্যে? দেখুন, আপনি যে বিএনপি এবং তাদের কথিত বিরোধী দল, আমি কিন্তু বলেছি আপনার অনুষ্ঠানের আগে যে 2001 থেকে 6 ছিল বিএনপি জামাত জোট সরকার, আর এখন এটা বিএনপি জামাত যুক্ত সরকার। আর আপনি যে ঐক্যের কথা বলছেন, আপনি তো জাতীয় ঐক্যের পথে হাঁটেননি। জাতীয় ঐক্যের পথে হাঁটলে তো জাতীয় পার্টি ছিল এবং আরো বাম রাজনৈতিক দলগুলো ছিল, কাউকেই তো আপনি সাথে নেননি। আপনি নিয়েছেন কট্টরপন্থী কিছু রাজনৈতিক শক্তিকে এবং যারা স্বাধীনতা বিরোধী, এবং আপনি নিজে। কাজেই ওই জুলাই ঐক্য বলুন আর যাই ঐক্য বলুন, তাহলে তো আপনি বলছেন শেখ হাসিনা 71-এর চেতনা বিক্রি করেছে। তো চেতনা বিক্রি করেও তো 24-এর 5 অগাস্ট উনি টিকতে পারেননি। মানে আমি তর্কের খাতিরে বলছি। তো আপনি এখন জুলাই চেতনা বিক্রি করে আর কতক্ষণ? আর জুলাই চেতনা যে এরই মধ্যে মানে এটা যে চেতনা নাশকে পরিণত হয়েছে, তার প্রমাণ তো চোখের সামনে দেখছি। যে অনুষ্ঠানগুলো হচ্ছে, লোকজন হচ্ছে না, বা ইউনুসের যে শ্রেষ্ঠ রাজনৈতিক দল তারা যে অনুষ্ঠান সূচি করার কথা ঘোষণা দিয়েছিল বা করছে কিনা এখন জানিও না, যে সারা দেশে এটার আর কোনো খবরও নাই। কাজেই সহজ কথা হলো যে আপনি আসলে জুলাই ঐক্যটা কি, মানুষ তো বুঝে গেছে যে 24 সালের ওইটা একটা ষড়যন্ত্র ছিল। মানে আপনি যাদেরকে জুলাই ঐক্যের অংশীদার মনে করছেন, তারা তো প্রকাশ্যে স্বীকার করছে যে এটা মেটিকুলাস। ইউনুস সে তো বলেছে যে এটা কোনো অর্গানিক আন্দোলন ছিল না, এটা একটা মেটিকুলাসলি ডিজাইন করা, একটা মেটিকুলাস ডিজাইন অভ্যুত্থান ছিল। বা আপনার যে কথিত জুলাই ঐক্যের অংশীদাররা, তারা তো স্বীকার করছে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে এটা ষড়যন্ত্র ছিল, যে সবকিছুই বের হয়ে আসছে। তো কাজে এখানে আর ওই সমস্ত কথা বলে আপনি দেশ বিক্রি করে দিয়েছেন। আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করে ফেলেছেন। আপনি
আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করে ফেলেছেন। আপনি সংসদের দক্ষিণ প্লাজায় অন্য একটা দেশের স্বাধীনতা দিবস উদযাপন করে গোটা জাতিকে এই বার্তা দিয়েছেন যে আমাদের জন্য এখন আমেরিকা আমেরিকা এবং আমেরিকা, বাংলাদেশ ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট। এই সমস্ত বার্তা দেওয়ার পর আর এখন এই জুলাই ঐক্য বলুন আর কি ঐক্য, এই সমস্ত আমার মনে হয় না কোনো কাজে লাগবে। এই সমস্ত হলো যে একজন মানুষ যখন ডুবতে থাকে তখন খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করে, কাজেই হাসিনা ঠেকাও এটা সেই খড়কুটো ধরে বাঁচার চেষ্টা। কিন্তু হাসিনাকে তো ঠেকাতে ওনারদের হবে না, হাসিনাকে ওনারা ঠেকাবেনও না, কারণ তার অনেক আগেই অনেক কিছু হয়ে যাবে। সেটা হয়তো আমি এখন বলতে পারবো না বা বলবো না, বলার সময় আসেনি। ওনারা যে ভাবছেন যে ধরুন ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন বা সেপ্টেম্বরে ফিরবেন, তো ওই অবধি আসলে কি হবে, ওনারাই ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, বা অন্য কেউ কিছু করবে কিনা সেটা তো আমরা জানি না। তো সেইখানে যারা যদি এখানে একজন আবদেল ফাতাহ আল সিসি চলে আসেন এবং তিনি যদি শেখ হাসিনাকে ঠেকানোর চেষ্টা না করেন, তখন তো আর কিছুই থাকবে না। কাজেই আপনি এখন এই জুলাই ঐক্য, জাতীয় ঐক্য, এগুলো অনৈক্যটা আপনারাই সৃষ্টি করেছেন। আপনারা এই জাতীয় পার্টিকে, জাসদকে, সমস্ত রাজনৈতিক দলকে, আওয়ামী লীগের কথা না হয় বাদে দিলাম, এগুলোকে আপনারা অস্বীকার করেছেন। আর আওয়ামী লীগের মতন একটা এত বিশাল রাজনৈতিক দল যার ৬-৭ কোটি সমর্থক, সেটাকেই বা আপনি কিভাবে নিষিদ্ধ করলেন? মানে আপনি হয়তো আওয়ামী লীগের যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে হয়তো রাজনীতি থেকে বিরত রাখতে পারতেন, কিন্তু আপনি তো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যেই দলের সদস্য সংখ্যা ৬ কোটি ৭ কোটি। আপনি জাতীয় পার্টির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছেন, আপনি বাম রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছেন। এতগুলো প্রতিপক্ষ রেখে আপনি শুধুমাত্র ইসলামপন্থী বা উগ্রপন্থী কয়েকজন লোককে নিয়ে, এই জামাতে ইসলামী অতীতের সমস্ত নির্বাচনে তো ২০টা আসনও পায় নাই, তাই না? তো এইবার কেন পেয়েছে সেটা সবাই জানে। তো এই সমস্ত আপনারা ওই প্রশ্নটার উত্তর দেন নাই যে হাসিনাকে কারা সমর্থন দিচ্ছেন, শেখ হাসিনা কাদের সমর্থনে বলতে পারছেন। আপনার কি মনে হয় চাপ বাড়ছে এই সরকারের ওপর একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির, নাকি পশ্চিমা দেশগুলো তারা আসলে এই যে আওয়ামী লীগ বিহীন রাজনীতি এটা নিয়েও এখনো কোনো মুখ খুলছে না? সেটা একটা প্রশ্ন, কারণ অনেক বিশ্লেষক, আবার আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে আবার বিভিন্ন উন্নয়নের অগ্রযাত্রায় উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনাটাকে এস্টাবলিশ করা হয়েছিল। তা মুক্তিযুদ্ধের চেতনা তিনি নিয়ে গেছেন। এই সিনারিওতে তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফিরে যাবেন, কারণ ৩০ লক্ষ শহীদের আত্মদানের মধ্য থেকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নিশ্চয়ই ৭১-এর পরাজিত শক্তি অথবা প্রতিক্রিয়ার শক্তির হাতে ধ্বংস হয়ে যেতে পারে না। তার ব্রত রয়েছে, তার টার্গেট রয়েছে, তিনি বাংলাদেশে যাবেন। আমি তাকে জানতে চেয়েছিলাম যে আপনি তো যাবেন, আপনাকে তো ২০ বার হত্যার চেষ্টা করা হয়েছে, ২০২৪-এর ৫ আগস্ট যেমন, ২০০৪-এর ২১ আগস্ট, আপনাকে তো আবারও হত্যা করা হতে পারে। তিনি বলেছেন হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আমি দেশে যাব, আমার পাহারাদার বাংলাদেশের লক্ষ কোটি জনতা। তার অভীষ্ট লক্ষ্য তিনি দেশে ফিরবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক দর্শক আমাদেরকে মন্তব্য করছেন। দর্শক মন্ডলী, আপনারা কমেন্টস করতে থাকুন, আমি সেটা দেখাতে থাকবো। অনেক অনেক ভালো ভালো কমেন্টস এসছে। আমি জনাব ইসমাইল ভাই ও জনাব রেজাউল করিম সাহেবকে সালাম ও শুভেচ্ছা। স্যার, বিএনপি সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে জননেত্রী শেখ হাসিনাকে আপিল করতে দেয়া হবে না, এটা কি সম্ভব কিনা? আইনি জটিলতাগুলো আপনি বলতে পারবেন, তিনি যে আসবেন। এক হচ্ছে আপনারা বলছেন ক্যাঙ্গারু কোর্ট, আবার সেই কোর্টে আপিল করবেন বা সেই কোর্টকে তখন বৈধতা দেয়া হয় কিনা সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে নেতা কর্মীদের মধ্যে যেভাবে উচ্ছ্বাস কাজ করছে, এখন সাধারণ মানুষের মধ্যেও কাজ করছে। শেখ হাসিনা বলেছেন যে আমি যা হয় দেশেই হবে, আমি দেশের মানুষের কাছে ফিরে আসব। দেশের মানুষের হৃদয়ের ভাষা তিনি উপলব্ধি করতে পেরেছেন, সেটা অনেকে মনে করছেন। কিন্তু সরকার বলছে বন্দি বিনিময়ের আওতায় নানানভাবে ভারতকে চিঠি দেয়া হয়েছে।
শেখ হাসিনা কি সেখানে বন্দী আছেন? বন্দী বিনিময় চুক্তিটা আইন কি বলে? জি। দেখুন, বন্দি বিনিময় হচ্ছে এক দেশের বন্দি আর এক দেশে আছে, দুই দেশ তার স্ব দেশের বন্দীদের বিনিময় করবে। তা শেখ হাসিনা ভারতে গেছেন প্রধানমন্ত্রী হিসাবে, গেছেন না, তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার স্ট্যাটাস প্রধানমন্ত্রী, তাকে প্রোটোকল অনুযায়ী এয়ারপোর্টে রিসিভ করেছেন প্রধানমন্ত্রী হিসাবে। তিনি তো আদৌ বন্দী না, তিনি অ্যারেস্টেড না, তিনি ডিটেইনড না। আমি তার সঙ্গে দেখা করে এসেছি, আমার সঙ্গে আরো নেতৃবৃন্দ ছিলেন। তিনি তো বন্দী হলে আমাদের দেখা করতে পারার কথা না, এবং থাকার কথা তো কারাগারে। তিনি দিব্যি একজন রাষ্ট্রীয় সম্মানিত অতিথি, অর্থাৎ প্রধানমন্ত্রী আর একটা দেশের। তিনি যে স্ট্যাটাসে থাকার মতো, যে স্ট্যাটাসে তাকে এন্টারটেইন করার মতো, সেই স্ট্যাটাসে তাকে রাখা হয়েছে। তিনি তো আদৌ বন্দী না। তিনি বন্দী না হলে কিসের বন্দী বিনিময়? তিনি ভারত কর্তৃক গ্রেপ্তারকৃত না, আটক আদেশ প্রাপ্ত না, কারাগারে না, বন্দী অবস্থায় না। কাজে বন্দী বিনিময় শব্দটি এই ক্ষেত্রে প্রযোজ্য না। আর দ্বিতীয় হচ্ছে, যদি তিনি অ্যারেস্টেড হতেন, বন্দী হতেন, তাহলে বন্দী বিনিময়ের যে আইনটি আছে, চুক্তিটা আছে, সেখানে আছে যদি দেখা যায় যে পলিটিক্যালি পারসিকিউশন, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে, দ্বিতীয়ত তার জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থা থাকে, তাহলে যে দেশে কথিত বন্দী থাকবেন সেই দেশ তাকে ফেরত দিবে না। তা আমি বন্দী হিসেবে ধরলাম না, কথার খাতিরেও যদি তাকে ধরে নেন বন্দী, তাহলে বাংলাদেশে তার যে জীবনের নিরাপত্তাহীনতা সেইটা দৃশ্যমান। কারণ ক্ষমতা অবৈধভাবে যারা দখল করছেন তারা বলছেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে শুধু একটা কারণেই, তার ফাঁসির রায় কার্যকর করা হবে, সেই জন্য আসতে পারেন। দ্বিতীয়টা, এটা যে পলিটিক্যালি মোটিভেটেড ছিল সেটা ওয়েল এস্টাবলিশড। ফলে তিনি বন্দী হলেও তার যাওয়ার অবকাশ থাকতো না আইনগতভাবে। আর যেহেতু তিনি বন্দী না, কাজে বন্দী বিনিময় এই প্রসঙ্গটাই এখানে আসবে না। তৃতীয়ত, আপনি বলছেন যে আপনার দর্শক শ্রোতারা বা আপনি যেটা বলছেন যে ট্রাইব্যুনালকে আমরা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলছি, সেটাকে আমরা বৈধতা দেবো কি? বৈধতা দিয়ে। দেখেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় 3 বিচারক বিশিষ্ট একটা ট্রাইব্যুনাল হয়েছিল 1968 সালের ঘটনা দেখিয়ে। বঙ্গবন্ধু আইন এবং রাস্তা দুটোকেই গ্রহণ করেছিলেন। একটা পর্যায়ে কিন্তু সেই ট্রাইব্যুনাল বিচারকরা পালিয়ে যায় এবং সেই ট্রাইব্যুনাল আগুন লাগিয়ে দেয়, সেই মামলা শেষ হয়ে যায়। পাকিস্তানের একটি ট্রাইব্যুনাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেয়। মিয়ানওয়ালি কারাগারে সেই মৃত্যুদণ্ডাদেশ তাকে পড়ে শোনানো হয় এবং একটা জায়গা দেখানো হয় যে মৃত্যুর পর তোমাকে এখানে কবর দেওয়া হবে। তারা কিন্তু সেই রায় কার্যকর করতে পারেনি। 2007 সালে এবং 8 সালে 111 সরকার, অর্থাৎ সেনা সমর্থিত সরকার, শেখ হাসিনাকে এইরকম একটা পরিস্থিতিতে দণ্ডিত করার চেষ্টা করেছিল। তারা শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। কাজে এই রাজনৈতিকভাবে মোটিভেটেড এই ট্রাইব্যুনাল, এই জাজমেন্ট আমরা দুটোকেই প্রসেস আকারে ধরি। প্রথম হচ্ছে জনগণের প্রচন্ড উত্তাল ক্ষোভের মুখে এই জাতীয় সাজানো বানোয়াট জাজমেন্ট, বঙ্গবন্ধুর জন্য যে ডেথ সেন্টেন্স হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলায় যে বিচার প্রক্রিয়া ছিল, সেগুলো যেমন উড়ে গেছিল, বাংলাদেশে উড়ে যাবে। আমরা লিগাল প্রসেসকে এবং রাস্তাকে, আন্দোলনকে, দুটোকেই মনে করি যে আমরা কোর্টে গিয়ে তো বলতে পারি যে তোমার এই কোর্টের এই জাজমেন্টটি অবৈধ, তুমি এইভাবে রায় দিয়ে সেটা দেওয়ার এখতিয়ার তোমার ছিল না, তোমার অথরিটি ছিল না। কারণ এই ট্রাইব্যুনাল করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। যুদ্ধ অপরাধী কারা? 1971 সনের যুদ্ধ অপরাধী। তো সেই ট্রাইব্যুনাল তুমি বিচার করতেছো কার? যারা যুদ্ধ অপরাধীদের বিচার অর্গানাইজ করেছিল তাদের বিচার করতেছো। অর্থাৎ যে আইন করার জন্য ইন্টেনশন অফ লেজিসলেচার, অর্থাৎ আইন প্রণেতাদের যে উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্যে এই আইনটা করা হয় সেটা পরিষ্কার ভাবে আছে। ফলে ওটা যে বেআইনি ছিল সেটা আমরা বলবো। তৃতীয়ত, একেবারে স্বীকৃত যুদ্ধ অপরাধী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার দীর্ঘদিন পাকিস্তানে পলাতক থেকে বাংলাদেশে এসে সেই ট্রাইব্যুনালে গিয়ে হাজির হয়েছেন। ট্রাইব্যুনাল তার ফাঁসি কার্যকর করে নাই, তাকে কারাগারেও নেয় নাই। অর্থাৎ পরিষ্কার যে ওই ট্রাইব্যুনালটা কাদের জন্য, কাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। স্বীকৃত যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ডাদেশ থাকা প্রাপ্ত ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাতের মুঠায় পাওয়ার পরেও কিছু হয় নাই। এটিএম আজাহারেরও কিছু হয় নাই।
এরকম অনেক ঘটনা আছে, পরিস্থিতি বলে দেবে যে বাস্তবে কোন বিষয়টা এস্টাবলিশড হবে। আমাদের বিশ্বাস এই অবৈধ বিচার প্রক্রিয়া উড়ে যাবে, অবৈধ রাগ অকার্যকর হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার দর্শক মন্ডলী আপনারা কমেন্টস করছেন, আমি পড়ছি না। আমি ব্যারিস্টার সমর রেজাউল করিম সাহেবের বক্তব্যটাই আপনাদেরকে বেশি শোনাতে চাই। উনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভারতে এবং তার যে অভিজ্ঞতা সেটাই আমরা একটু জানতে চাই। তার মানে আপনি যেটা বলছেন আমাদের বর্তমান যে অ্যাটর্নি চিফ প্রসিকিউটর সাহেব আছেন এবং আমাদের বিশিষ্ট আইনজ্ঞ আসিফ নজরুল সাহেব যে 18 মাস ক্ষমতায় ছিলেন, তিনি বারবার বলেছেন যে শেখ হাসিনাকে বন্দি বিনিময়ের আওতায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তার মানে তিনি কি জানতেন না শেখ হাসিনা সেখানে বন্দি না, বন্দি বিনিময়ের কোনো প্রশ্নই আসে না, প্রশ্ন তো আসে না। যেহেতু বন্দি হলে ভারত যদি তাকে বন্দি করত তাহলে বন্দি বিনিময়ের একটা ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে আসিফ নজরুলের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, তখনকার ভূমিকা? আসিফ নজরুলকে নিয়ে আলোচনা যত কম করা যায় ইসমাইল ভাই ততই ভালো করেন। উনি হচ্ছেন সেই আসিফ নজরুল যিনি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ আদালত প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। উনি হচ্ছেন সেই আসিফ নজরুল তিনি কাগজপত্র সরিয়ে বিট্রাই করে বিদেশে এসে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন আমাদের সেই ট্রাইব্যুনাল প্রক্রিয়া থেকে পালিয়ে গিয়ে। উনি হচ্ছেন সেই আসিফ নজরুল তিনি যুদ্ধ অপরাধীদের দায় মুক্তি দেওয়ার জন্য এবং যুদ্ধ অপরাধীদের বিচার করার অর্গানাইজার যারা তাদের বিচার করার জন্য তিনি অবৈধ ক্ষমতা দখলদারের আইন উপদেষ্টা হয়ে আর একটি বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন। তিনি হচ্ছেন সেই আসিফ নজরুল যিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। তাকে যখন সাংবাদিকরা বলল যে একজনের উদাহরণ দেন, তখন বললেন যে আমি যখন এই কথাটা বলছিলাম তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। তাহলে কি উপদেষ্টা থাকলে বাপের নাম একটা হবে আর উপদেষ্টা না থাকলে বাপের নাম আর একটা হবে? এই জাতীয় ভণ্ডদের নিয়ে আলোচনা যত কম করবেন তত ভালো হবে। আসিফ নজরুল স্বীকৃতভাবে একজন ঘৃণিত ব্যক্তি। তাকে যারা উপদেষ্টা করেছিল সেই এনসিপি লোকরাই বলেছে তিনি একটা বাটপার। বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলছেন তার মতো সুযোগ সন্ধানী দুর্নীতিবাজ দ্বিতীয়টা নাই। একজন বিখ্যাত আইনজীবী এবং অবসরপ্রাপ্ত মেজর সরোয়ার হোসেন তিনি বলছেন আসিফ নজরুলের দুষ্কর্ম দুর্নীতি নিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনে রিপ্রেজেন্টেশন দিয়েছেন। কাজে আসিফ নজরুলরা জ্ঞানের বহরে যদি বলেন কিছুই জানে না, বাইরে বক বক করা ছাড়া আইনের সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই। জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আসিফ নজরুল বিষয়ে আর বলবো না। ঠিক আছে? আসিফ নজরুল বিষয়ে আমি আর কোনো প্রসঙ্গ তুলবো না। যেহেতু তারা বন্দি বিনিময়ের আওতায় চিঠি দিয়েছে ভারতকে, সেটা কিভাবে দিল? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনি শেখ হাসিনাকে কেমন দেখেছেন, কিভাবে দেখেছেন? ইনি কি সুস্থ আছেন কিনা, মনোবল ঠিক আছে কিনা? সেটা যদি একটু দর্শকদেরকে বলেন, অনেকেই সেটা জানতে চায়। আমরা ওই আমেরিকা থেকে খবর আসে, ফ্রান্স থেকে খবর আসে শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনার কথাগুলো এআই দিয়ে তৈরি করা। এই কথাটা আপনি যেহেতু স্বচক্ষে ওনাকে দেখেছেন, আপনি একটু এক্সপ্লেইন করবেন। দেখুন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে আমাদের 12 তারিখ দেখা হয়েছে। আমার সঙ্গে আরো 10-11 জন নেতা কর্মীরা ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, ডাক্তার ছিলেন। তিনি একেবারেই স্বাভাবিক আছেন। তার যে মানসিক অবস্থাটা সেটা আরো সুদৃঢ়। তিনি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। বাংলাদেশের উন্নয়ন কিভাবে ধ্বংস হচ্ছে এ বিষয়ে তার নলেজে আছে। কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম সারা দুনিয়া, সমস্ত খবর তিনি রাখেন। তিনি একেবারে সুস্থ স্বাভাবিক আছেন। তার কথা বলতে, শারীরিকভাবে চলতে, আমাদের সঙ্গে তার মত বিনিময় করতে, আমাদের কথা শুনে জবাব দিতে কোনো জায়গায় তার ভিতরে ন্যূনতম কোনো জড়তা ছিল না। তিনি একেবারেই পরিপূর্ণভাবে সুস্থ স্বাভাবিক ভালো আছেন। বরং আমি বলবো তার অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ হওয়ার কারণে পূর্বের চেয়ে তিনি আরো বেশি প্রত্যয়ী, আরো বেশি দৃঢ়চেতা এবং তার পিতার নেতৃত্বে যে বাংলাদেশটি স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য থেকে, যে বাংলাদেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অসাম্প্রদায়িকার রাষ্ট্র, যে বাংলাদেশটা তার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, যে বাংলাদেশে মানুষের কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল ডিমান্ড অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা, এটার যে ডেভেলপমেন্টটা তিনি করেছিলেন সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে তিনি উৎকণ্ঠিত। তিনি কিভাবে দেশে যাবেন, কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করবেন, ঋত গৌরব কিভাবে পুনরুদ্ধার করবেন সে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। যারা এআই দিয়ে তৈরি করা তারা কথা বলে, যারা বলে ওনার জড়তা এসে গেছে, উনি শারীরিকভাবে সুস্থ নাই, কেউ বলে ওনার দাফন হয়ে গেছে, এগুলো হচ্ছে
আমার মনে হয় এদের জন্মের কোনো ত্রুটি আছে। আমার মনে হয় এদের জন্মের ত্রুটি না থাকলে এত বড় জঘন্য মিথ্যাচার করতে পারে না। বঙ্গবন্ধু কন্যাকে আমি দেখে এসেছি, তিনি ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, তথ্যটি আপনার কাছ থেকে জানতে পারলাম। আর আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, ইংল্যান্ডেও তাই, তারা দেশে আসার একটা চিন্তা ভাবনা করছেন। তারা বলছেন যে বিমানে করে আসবেন, আবার শেখ হাসিনা কি সড়ক পথে আসবেন না বিমানে আসবেন সেটাও এখনো ঠিক নেই। সেটা কি পরিস্থিতি বলে দেবে কিনা। যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আসবেন, এবং দেশেও আমি দু একজনকে বলতে শুনেছি যে অনেককে একসাথে যুক্ত হওয়ার, সাধারণ মানুষও যুক্ত হবে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও যুক্ত হবে। সেই ধরনের কোন প্রস্তুতি কি আপনাদের চলছে, নাকি তখনই যা হওয়ার হবে এরকম? দেখুন, আমরা তো প্র্যাকটিক্যালি একটা যুদ্ধের মধ্যে আছি। যুদ্ধ মানে সবসময় গোলাগুলি না। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা বাংলাদেশটা যে বেদখল হয়ে গেল, অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো, এই বিষয়গুলোকে আইনানুগ প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে কিভাবে রেস্টোর করা যায় সেজন্য দলের ভিতরে কাজ চলছে। শুধু আওয়ামী লীগে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, সে জাসদ হতে পারে, ন্যাপ হতে পারে, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, ভ্যারাইটিস টাইপের পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, তারা সেভাবে কাজ করে। আমাদের একটা পলিসি আছে, এই পলিসিটা আমাদের সুপ্রিম অথরিটি হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আছে, তারা ডিসাইড করছেন কিভাবে হবে। তো এই সিদ্ধান্তটা হয়েছে শেখ হাসিনা দেশে যাবেন, আমরা যারা বাইরে আছি আমরাও দেশে যাব। কখন, কোথা থেকে, কি অবস্থায় যাব সেটা ডিপেন্ড করবে যাওয়ার পূর্ব মুহূর্তের যে পলিসি এবং পারিপার্শ্বিকতা, তার উপরে সিদ্ধান্ত। আমরা যাব, সম্মিলিতভাবে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, গুড গুড। আরেকটি বিষয় হচ্ছে যে শেখ হাসিনা তো এর আগেও একবার বলেছেন তিনি এসে যাবেন, আরেকবার বলেছেন তিনি মাথা উঁচু করে আসবেন, আরেকবার বলেছেন তিনি এই বছরই আসবেন, এবং সর্বশেষ যেটা বললেন তিনি ডিসেম্বরে আসবেন, অর্থাৎ মাস নির্দিষ্ট করে দিয়েছেন। আবার এনসিপি নেতারা বলছে ডিসেম্বর মাস হলো আত্মসমর্পণের মাস, ঠিক আছে তিনি আসুন। আচ্ছা, ফাঁসির দড়ি রেডি আছে। আবার কেউ কেউ বলছেন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ভুলে গেছে, নাহিদ ইসলাম বলেছে, সরি, নাহিদ ইসলাম বলেছে ডিসেম্বর হলো আত্মসমর্পণের মাস। আবার কেউ কেউ বলছেন ডিসেম্বর হলো রাজাকারদের আত্মসমর্পণের মাস, এই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে। এই যে একটা নাহিদ ইসলাম ভুলে গেছে, তিনি বলছেন যে তাদেরই বিজয় আসতেছে, শেখ হাসিনার ফাঁসি হবে। শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা কি মানে দেশের মানুষের আবেগ অনুভূতিকে বাদ দিয়ে এটাকে আদৌ সম্ভব কিনা, আমি এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, বাংলাদেশের মেজরিটি পোর্শন মানুষ আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের চিন্তা চেতনার সঙ্গে ঐক্যমত। কেউ আওয়ামী লীগ করেন না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাহলে আলটিমেটলি আওয়ামী লীগের স্পিরিটের সঙ্গে তার সংখ্যা মেজরিটি। আপনি যদি দেশে 17 কোটি লোক ধরেন, কথার কথা, তো মেজরিটি হচ্ছে 17 কোটির অর্ধেকের চেয়ে বেশি লোক হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। তো এই 17 কোটি লোকের মুক্তিযুদ্ধের চেতনার সেন্টারটা হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে ঘিরেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আবর্তিত হয়। শেখ হাসিনা দেশে থাকলেই জয় বাংলা বলা যায়, শেখ হাসিনা দেশে থাকলেই মুক্তিযুদ্ধের কথা বলা যায়, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিতে কেউ দুঃসাহস রাখে না। শেখ হাসিনা দেশে থাকলেই আমাদের শহীদ স্মৃতি স্তম্ভ, বীর শিষ্যদের মুরাল নিরাপদ থাকে, জয় বাংলা রণধ্বনি থাকে। তো শেখ হাসিনা হচ্ছে সবকিছুর সেন্টার। তো এই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো দুঃসাহস, এত বড় দাম্ভিকতা, এত বড় ঔদ্ধত্য বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শত্রু এবং তাদের উত্তরাধিকারী পরের প্রজন্ম তো দূরের কথা, ওদের যারা বাপ ছিল, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, আগা মোহাম্মদ হিয়া খান, টিক্কা খানরাও রাখে নাই। এবং তাদের যারা বিদেশি প্রভু ছিল, যারা মুক্তিযুদ্ধের সময় স্প্লিট পাঠাতো, তারাও রাখে নাই। কাজী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার দুঃসাহস রাখে না। তবে নাহিদ ইসলামদের কথাটাকে একটু ব্যাখ্যা করা দরকার। নাহিদ ইসলাম সম্পর্কে জামাতের সেকেন্ড ম্যান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ও আমাদের প্রোডাক্ট, আমরাই ওকে বর্ন ব্রট আপ করেছি, এবং তারা জামাতেরই অংশ, যেমন এবি পার্টি, এনসিপি, এগুলো জামাতেরই অংশ। আবার সেই জামাতের সঙ্গে থেকে ওরা নির্বাচন করেছে। আর জামাত কারা? যারা 71 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের মালিক গভর্নমেন্টের 2 জন মন্ত্রী ছিল। অর্থাৎ যে সময় বাংলাদেশের মানুষদের হত্যা করা হতো, সেই হত্যাকাণ্ড, লুণ্ঠন, ধর্ষণ, রাহাজানি,
নৃশংসতা বর্বরতায় যে সরকার ছিল, সেই সরকারের অংশ ছিল জামাত। ওরা হচ্ছে সেই সরকারের অংশ, এবং তাদেরকেই তো আমরা 16ই ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করিয়েছিলাম। সেই বিজয়ের মাসটায় ওরা আত্মসমর্পণের মাস বললে ওদের ভিতরে আটকে ওঠে, মনে হয় যে আবার বোধহয় আমাদের পাকিস্তানি বাবাদের তো আত্মসমর্পণ করিয়েছিল, আমাদের বোধহয় আবার করাবে। ডিসেম্বর বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে আমরা আবার ওই 71-এর পরাজিত শক্তিদের যে প্রেতাত্মারা, তাদেরকে পরাজিত করতে পারি।